নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় যে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি সেটা লোকনাথ ব্রহ্মচারীর জীবন কাহিনী এবং তার বাণী। আজকে পর্ব 4 নম্বর, লোকনাথ বাবার 4 নম্বর পর্ব নিয়ে তার জীবন কাহিনীর অংশের আপনাদের সামনে গ্লোব টিভিতে সন্ধ্যা 5:55 অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান করছি। সারাদিনে গ্লোব টিভিতে আমার দুটি প্রোগ্রাম থাকে, দুপুর 11:40 এবং সন্ধ্যা 5:55। প্রতিদিন একই সময় এই দুটি প্রোগ্রাম চলতে থাকে। আসি মূল পর্বে। বারদির গ্রামটি অবস্থিত পবিত্র ব্রহ্মপুত্র নদের খুব নিকটে। নরনারীগণ ব্রহ্মপুত্রতে স্নান সেরে সন্ন্যাসীর চরণধুলি নেবার জন্য বারদিতে আসে জীবন্ত ব্রহ্মপুত্র দর্শনে, অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে তিনি জীবন্ত ব্রহ্মপুত্র। মহাপুরুষের সুঠাম দেহ আর দিব্যোজ্জ্বল কান্তির দিকে চাহিয়া দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যায়। মহাপুরুষের দৃষ্টি প্রায় সময় থাকে নিষ্পলক, অর্থাৎ লোকনাথ বাবার যে দৃষ্টিশক্তি সেটা নিষ্পলক, অর্থাৎ চোখের পাতা খুব একটা পড়ে না। আর বাবা যখন ধ্যানমগ্ন হন তখন তার দুটি নয়নের মণি একদম নাকের সমান সমান চলে আসে, তখনই বাবা ধ্যানমগ্ন হন, অর্থাৎ সেই অবস্থায় তিনি ত্রিনয়ন দ্বারা জগতের বাইরে বা জগতের ভেতর, যেটা সাধারণ মানুষের চোখে দেখা যায় না, এরকম কিছু দর্শন করেন তার ইচ্ছা মতো। লোকনাথ বাবার ভক্ত বারদির দুর্গাচরণ কর্মকার একবার কুম্ভমেলায় গিয়েছিলেন। সেই সময় মেলায় এক শ্রেষ্ঠ মহাপুরুষ লোকনাথ বাবার ছবি দুর্গাচরণের হাতে দেখতে পান। ব্যক্তিটি বলেন, এই অলৌকিক দৃষ্টিশক্তি যার, তিনি কেমন করে লোক সমাজে বসবাস করছেন। তোমরা ধন্য এই লোকনাথ ব্রহ্মচারী মহাপুরুষকে পেয়ে। অর্থাৎ কুম্ভ মেলা স্নানে আমিও গিয়েছি, প্রতিবার যতবার কুম্ভ হয় আমি যাই, তবে কুম্ভ স্নানে সাধারণত এই সাধক যারা রয়েছেন তারা উপস্থিত হন। এই কুম্ভ মেলা স্নানে এক সাধক, তিনি মহাপুরুষ, তিনি লোকনাথ ব্রহ্মচারীর ছবি দেখে এইরকম মুক্তি করেছিলেন। অবশ্যই এইরকম তার দিব্য জ্যোতি সেই ব্যক্তি জনসমাজে কি করে থাকেন। সাধারণত মহাপুরুষেরা পাহাড় পর্বতেই থাকতে ভালোবাসেন, যেখানে লোকেদের সমাগম বা ভিড় সেরকম হবে না। লোকনাথ ব্রহ্মচারী লোকমঙ্গলের জন্যই জনসমাজে আবির্ভাব তার ঘটেছে। করুণারুদ্র হইয়া তিনি তার এক শিষ্যকে বলেন, আমি পাহাড় পর্বত ঘুরে একটা বড় ধন অর্জন করে এনেছি। কত বরফ এ শরীরের ওপর দিয়ে বয়ে গিয়েছে, তোরা সেই ধন বসে খাবি। লোকনাথ বাবা একদিন বারদি আশ্রমের বিল্ল বৃক্ষতল অর্থাৎ বেল গাছের নিচে তিনি বসে আছেন। সম্মুখে মানে তার সামনে ভক্ত কামিনী নাগ দাঁড়িয়ে আছে। বাবা চোখ খুলে কামিনীকে বলেন, বিজয় আসছে, ওকে নিয়ে এসো। বিজয় হলেন তৎকালীন ঢাকা ব্রাহ্ম সমাজের বিখ্যাত আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী। এই যে লোকনাথ ব্রহ্মচারী যে বেল গাছের নিচে বসে, যেটা তার ভক্তকে কামিনীকে আদেশ দিলেন বিজয়কে নিয়ে এসো, ইনি দিব্য যোগে অর্থাৎ ত্রিনয়ন দ্বারা তিনি এগুলো দর্শন করেছিলেন। এর আগেও যে সমস্ত সাধকদের মহাপুরুষের বাণী আপনাদেরকে গ্লোব টিভির সামনে তুলে ধরেছি, যেমন তৈলঙ্গ স্বামী, শ্যামাচরণ লাহিড়ী, বামদেব, রামকৃষ্ণদেব, তারা এরকম দর্শন করতেন। বিজয়কৃষ্ণ সদল বলে সেখানে উপস্থিত হলেন। পরম শ্রদ্ধেয় ভরে তিনি আশ্রম ভবনে প্রবেশ করলেন। এরপর এক অলৌকিক ব্যাপার সেখানে উন্মোচিত হলো। কি হলো সে অলৌকিক ব্যাপার? বিজয়কৃষ্ণ আশ্রমে ঢোকার পর লোকনাথের প্রদীপ্ত নয়ন যুগল থেকে অপূর্ব তেজ রাশি বহির্গত হয়ে সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শরীরে প্রবেশ করল। এক দিব্য জ্যোতি লোকনাথ ব্রহ্মচারীর নয়ন থেকে বেরিয়ে প্রবেশ করল বিজয়কৃষ্ণ গোস্বামী শরীরে।
তখন লোকনাথ হাত বাড়িয়ে দিলেন, কিন্তু বিজয়কৃষ্ণ তার অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর হাত না ধরে তার চরণতলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং পতিত হলেন তার চরণের। লোকনাথ পিতার মতো বিজয়কৃষ্ণকে বুকে টেনে নিলেন। যে শক্তি লোকনাথ বাবা বিজয়কৃষ্ণকে দিলেন তার ফলে বিজয়কৃষ্ণের শরীরে তড়িৎ প্রবাহিত হতে শুরু করলো। লোকনাথ বাবা তখন বিজয়কৃষ্ণকে ছেড়ে দিয়ে বললেন, এবার কিছুটা স্থিত হও। ভক্ত কামিনীনাথ একটা আসন এগিয়ে দিলেন বিজয়কৃষ্ণ গোস্বামীকে বসার জন্য। এই লোকনাথ বাবার যে শক্তি বিজয়কৃষ্ণ গোস্বামীর শরীরে প্রবেশ করলো, এর ফলে বিজয়কৃষ্ণ গোস্বামীর শরীর তখনও পর্যন্ত কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিছুক্ষণ পরে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় সুস্থ হলেন। বিজয়কৃষ্ণ লোকনাথের বাবাকে বলেন, এতদিন আমার প্রতি কৃপা করেননি কেন বাবা? লোকনাথ বাবা বিজয়কৃষ্ণ গোস্বামীকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন আগেকার কথা তোমায় মনে করাই। চন্দ্রনাথ পাহাড়ে একবার দাবানল লেগেছিল, মনে পড়ে বিজয়কৃষ্ণ? লোকনাথ বাবা মুচকি হেসে এটা বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন। কি হয়েছিল সে চন্দ্রনাথ পাহাড়ে? আসুন বলি। একসময় চন্দ্রনাথ পাহাড় তীর্থস্থানে কোন এক জঙ্গলের মধ্যে গোস্বামী মহাশয় অনেকক্ষণ পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। আকস্মাৎ হাতি এবং মহিষের চিৎকার শুনে তার ধ্যান ভেঙে গেল এবং দেখতে পান সমগ্র জঙ্গলে তখন দাবানল লেগেছে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে এক সাধু বিজয়কৃষ্ণ গোস্বামীকে বুকে করে তীর বেগে জঙ্গলের বাইরে পাথরের উপর বসিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এই কথাটা লোকনাথ বাবা স্মরণ করিয়ে দেন। বিজয়কৃষ্ণ বলেন, এই ঘটনা যে ঘটে, কে সেই সাধু ছিল? বিজয়কৃষ্ণ গোস্বামীর কিন্তু তখন একটা সন্দেহ ছিল, হয়তো ঈশ্বর স্বয়ং সাধুর বেশ ধরে তিনি রক্ষা করেছেন। ঠিকই আজ বিজয়কৃষ্ণ গোস্বামীর সেই ভুলটা ভাঙল। স্বয়ং ঈশ্বর লোকনাথ ব্রহ্মচারী অবশ্যই সেদিন বাবা লোকনাথই বিজয়কৃষ্ণ গোস্বামীকে ওই দাবানলের হাত থেকে রক্ষা করেছিলেন। লোকনাথ বাবা বলেন, তবে এর আগেও তোমার সাথে আমার সেই দিন দেখা হয়েছিল, তুমি আমাকে চিনতেও পারোনি, বুঝতেও পারোনি। বিজয়কৃষ্ণ সেদিন বুঝতে পারেননি যে কে তাকে বাঁচিয়েছিল। আজ বুঝলেন লোকনাথ ব্রহ্মচারী সাধুর বেশে এসে দাবানল থেকে তাকে উদ্ধার করে তার প্রাণ বাঁচিয়েছিলেন। আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামীর বারুদি গ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন। এসে লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম্য প্রচার করেন, দিকে দিকে বাবার নাম ছড়িয়ে পড়ে। লোকনাথ বাবা তার বাণী আপনাদের মুখে মুখে রয়েছে, নতুন করে কিছু বলার নেই। রণে বনে জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব। অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে এইভাবে রক্ষা করে আসতেন, যার যেটাতেই সমস্যা তাকে সেইভাবে রক্ষা করতেন। এইরকম আরেকটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। সেবার ঢাকা থেকে কয়েকজন ব্যক্তি ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে বারুদিতে আসেন। ফিরবার সময় তারা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে ঢাকা ফিরবেন বলে চিন্তা করেন। কিন্তু গ্রীষ্মকালের মধ্যাহ্নকালীন কিভাবে এই প্রচন্ড তাপে তারা ফিরবেন আমি এই পর্বে আসছি, কিন্তু তার আগে একটু কলার বন্ধুকে দেখিনি। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছেন, ছেলের সম্পর্কে। নাম বলুন মা, কি নাম? জন্ম তারিখ? 22/8/1991। টাইম বললেন তো 22/8/1991। সময়টা বলুন, জন্ম সময়। সকাল?
বৃহস্পতিবার জন্মবার, বৃহস্পতিবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, তাই কি? আচ্ছা, প্রশ্ন করুন, কি প্রশ্ন আপনার? বিয়ের ব্যাপারে আর কেরিয়ার ব্যাপারে। ঠিক আছে, সপ্তমপতি এখানে অবস্থান করছে, বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, সঙ্গে মঙ্গল গ্রহটি হওয়াতে মাঙ্গলিক দোষে পুষ্ট হলো, ফলে এর ফলে কিন্তু বিবাহ স্থানটা খুব একটা ভালো নয়, ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দশম স্থানে অবস্থান করছে কেতু এবং সেই কেতু গ্রহ নিচস্থ। চতুর্থ ভাবে রয়েছে চন্দ্র রাহু যুক্ত। চঞ্চল মনে কোনো স্থির সিদ্ধান্তে আসতে দেরি হয়। ছেলে কি কোনো ইঞ্জিনিয়ারিং করেছে? সেরকম কিছু করেনি, তাই তো? এখানে এই জায়গাটা একটু সমস্যা হবে। পঞ্চম ভাবে শনি বকরি থাকাতে সন্তান পেতে একটু সমস্যা হবে। বিবাহিত এবং কেরিয়ারের জায়গাটা একটু ডিস্টার্ব মা। বর্তমান সময় রাহুর মহাদশা 2013 সাল থেকে শুরু হয়েছে। 2025 সালের মধ্যে বিবাহের কোনো চেষ্টা করবেন না। না, যদি বিয়ে ঠিক হয়ে যায়, এটা আনফরচুনেট, কিছু করার নেই। কিছু এখন যখন ফোন করেছেন, যদি বিয়ে ঠিক না হয়, আমি বলবো 2025 সালের অবধি বিয়ে করাবেন না। 2025 সালের পর অর্থাৎ 26 সালে আপনি এই চেষ্টা করতে পারেন, বিয়ের চেষ্টা, তাহলে অপেক্ষাকৃত একটু ভালো হবে। এখন খুবই খারাপ সময় ছেলের, বর্তমান ছেলের সময় খুবই খারাপ। একটা মেন্টালি প্রবলেম চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি রয়েবে এবং মাঙ্গলিক দোষ তার সঙ্গে আছে। হরোস্কোপ অনুযায়ী এটুকু দেখা যাচ্ছে, যে কোনো জায়গায় বিয়ে হলে প্রথম বিয়েটা ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টা বিয়ে হলে খুব খারাপ। তাহলে মৃত্যু তো ঘটেই গেল। এই ঘটনায় যে বৌমা, ভালো করে শুনুন মা, আমি বলছি ভালো করে শুনুন। আপনি যে এই যে বললেন বৌমা ব্রেন টিউমারে মারা গেছিল, আমার প্রেডিকশন করার পরও বললেন তো আমি যে ডিভোর্স, মৃত্যু তো বলা যায় না এইভাবে ফোনে, ডিভোর্সটাই বলা যায়। তার মানে বিচ্ছেদ ঘটে গেল, তাই তো? এবার দ্বিতীয় বিয়ের ক্যালকুলেশন কিন্তু অন্য হাউস থেকে করতে হয়। সেকেন্ড ম্যারেজ ওই হাউস থেকে ক্যালকুলেশন হয় না, যেটা ফার্স্ট ম্যারেজ হয়। ফার্স্ট ম্যারেজ যে হাউস থেকে ক্যালকুলেশন হয়, সেকেন্ড ম্যারেজ সেই হাউস থেকে ক্যালকুলেশন হয় না। সুতরাং দ্বিতীয় বিয়েটা কি হবে, আপনাকে আরেকদিন গ্লোব টিভির পর্দায় চেষ্টা করতে হবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, এই যে কলার বন্ধু দুর্গাপুর থেকে ফোন করলেন, আমি বিয়ের জায়গায় কিন্তু বলেই দিলাম ডিভোর্স। লাস্টে উনি বললেন ওনার প্রথম বিয়ে হয়েছিল এবং মারা গেছে প্রথম বউ। আমার প্রেডিকশন এতখানি নির্ভুল, এই ব্যক্তিটির যদি এই যে দোষ, এই দোষটা কাটানো যেত, তাহলে প্রথম স্ত্রীর মৃত্যু ঘটত না। 100%। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ওই মেয়েটির জন্ম ছকে কি বলছিল? 100 বার কারেক্ট। মেয়েটির জন্ম ছকেও মৃত্যু যোগ ছিল, তবেই 2 এ 2 4 হবে। এই রকম কোন রকম যোগাযোগ যদি আমার সাথে অটোমেটিক্যালি আসে, তখন সেই মেয়েটারই তারপরই যোগাযোগটা আসবে। এবং যদি ওই সময় ওই মৃত্যু যোগ থাকে, সেটা খণ্ডন করা সম্ভব। কিভাবে সম্ভব? যেন তেন প্রকারে হয় না। অর্থ উপার্জন তন্ত্রক্রিয়া নয়, তন্ত্রক্রিয়া হচ্ছে মানুষকে সেবা দেওয়া। এই সেবার পরিপ্রেক্ষিতে বলি, মৃত্যু যোগের স্প্যান কিন্তু লং টাইমের জন্য থাকে না। মৃত্যু যোগের স্প্যান থাকে 7 দিন, 10 দিন, 3 দিন, সূক্ষ্ম দশায় বেরোয়। ওই পার্টিকুলার ওই 3 দিনের একটা ক্রিয়া ষোড়শ উপাচারে যদি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা যায়, ওই 3টে দিন বা 7 দিন বা 10 দিনের আগে তিথি নক্ষত্র বার অনুযায়ী, তবে ওই মৃত্যুকে রোধ করা সম্ভব। এবং 100% এরকম কাজ আমি বহু ঘটিয়েছি। আমার যজ্ঞে যারা আহুতি প্রদান করেছেন, একজনও বলতে পারবেন না যে তাদের কাজ হয়নি। কারুর তাড়াতাড়ি হয়েছে, কারুর একটু দেরি হয়েছে, কিন্তু কাজ হয়নি কেউ বলতে পারবেন না। জয় মাতারা, জয় মাতারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? গৌতম বলছেন নদিয়া থেকে। কি মোদক? হ্যালো, প্রদীপ মোদক। আচ্ছা, প্রদীপ মোদক নদিয়া থেকে বলছেন। নিজের সম্বন্ধে জানবেন?
জন্ম তারিখ বলুন। আপনার নয়েজ আসছে কিন্তু টেলিফোনে, গাড়ির নয়েজ, হর্নের আওয়াজ আসছে। বলুন জন্ম তারিখ বলুন ঝটপট। 26/8/1975। টাইম বলুন। সকাল 10টা। জন্মস্থান কি নদিয়া জেলা? প্রশ্ন কি? নিজের বিষয়ে। মঙ্গলবার জন্মবার? মঙ্গলবার জন্মবার? সোমবার। না, তাহলে ভুল হচ্ছে। জয় মা তারা। আমার এখানে মঙ্গলবার বেরোলো, যদি বিচার ভুল হয়ে যায় মুশকিল হয়ে যাবে। সরি। যারা গ্লোব টিভির পর্দায় ফোন করতে চাইছেন তারা সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমি একটি মাত্র প্রশ্ন করুন, আমি তার উত্তর আপনাদের দেব, এবং ফ্রি কনসালটেন্সি। গ্লোব টিভির পর্দায় যে দুটি আমি অনুষ্ঠান করি, সকাল 11:40 এবং বিকেল 5:55, এই দুটো অনুষ্ঠানে ভারতবর্ষের সাধকদের বাণী এবং তাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। গ্লোব টিভির কর্তৃপক্ষ যতদিন আমাকে এই অনুষ্ঠান করার সুযোগ দেবেন ততদিন আপনাদের সামনে এই অনুষ্ঠান চালিয়ে যাব। প্রতিটা মানুষের জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন, এটা 100 বার, কিন্তু অধিক অর্থ অনর্থের মূল। যার জন্য জ্যোতিষটার ফিজ আমি নিই, আমার পারিশ্রমিক আমি নিই, জ্যোতিষটা আমার পেশা, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। সেই জন্য মানুষকে আগে সাহায্য করি, কবচ তাবিজ প্রয়োজনীয় যা কিছু দরকার মানুষকে আগে প্রদান করি, কোন রকম মূল্য নিই না। আমি টিভিতে যেটা বলি সেটাই চেম্বারে করি। টিভিতে একরকম কথা, চেম্বারে আসলে বলবো যে পুজোর জন্য এই খরচা, ওর জন্য ওই খরচা, এই কাজটা হবে না, ওই সব নয়, একদম পরিষ্কার কথা। টিভিতে যেটা বলি সেটাই চেম্বারে করি, এবং মানুষকে তন্ত্র দ্বারা উপকার দেওয়ার চেষ্টা করি। প্রকৃতপক্ষে মানুষ যদি সমস্যায় পড়েন, আচার্য পলাশের মেটাল ট্যাবলেট তার জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? পরিধান করার সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত। আর যারা ধারণ করতে চায় না, অনেকে আসে যে আমার স্বামী কিছু পড়বে না, আমার সন্তান কিছু পড়ানো যাবে না, বা বিশেষ বিশেষ ক্রিয়াতে ধারণ ছাড়া প্রতিকার করতে হয়। সেক্ষেত্রে যে যজ্ঞ দেখছেন আপনারা তারাপীঠ মহাশ্মশানে, এই যজ্ঞতে যে ব্যক্তির ক্রিয়া করতে হবে সেই ব্যক্তির ছবি আর নাম, 100% সেই কার্য ধারণ ছাড়া প্রতিকার রূপে হবে। প্রতিটা ব্যক্তি এই ধারণ ছাড়া প্রতিকার উপকার পান আমার কাছ থেকে। ধারণ ছাড়া প্রতিকার এ কোনো খেলার জিনিস না যে হাতে কিছু জিনিস দিলাম বাড়িতে রেখে দিন, প্রতিদিন ধূপ ধুনো দেবেন আর ধারণ ছাড়া প্রতিকার হয়ে যাবে, ঘন্টা হবে, কিচ্ছু হবে না। যজ্ঞেতে কেন হবে? কারণ সেই অদৃশ্য শক্তি, সেই হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হবে যজ্ঞেতে। সেই অদৃশ্য শক্তি যখন যজ্ঞে উপস্থিত হবে তখন তাকে দিয়ে ক্রিয়া করতে হবে, চোখে দেখা যায় না। আত্মরাজ আত্মরানী যারা রয়েছেন আত্মারা, তাদেরকে আহ্বান করতে হয় এবং সমস্যা মুক্ত করতে হয় মানুষের। যারা আমার ভক্ত আছেন তাদেরকে আমি সমস্যা মুক্ত করি, এবং জ্যোতিষটা আমার পেশা রূপে। আমি যখন টিভি অনুষ্ঠানে থাকি তখন টোটালি ফ্রি কনসালটেন্সি দিই, আর যখন চেম্বারে বসি তখনই পারিশ্রমিক নেই। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য প্রয়োজনীয় কবচ তাবিজ যা কিছু প্রদান করি কোনো মূল্য নিই না। যেটা টিভিতে জোর গলায় বলি সেটাই চেম্বারে করি। এবং আচার্য পলাশ, তার কাছে না বলে কিছু হয় না, সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কেউ যদি আপনাকে কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি সুলেমানি বা পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, 100% মায়াং তন্ত্র সবার উপর। সেই মায়াং তন্ত্র দ্বারা যে কোনো তন্ত্রকে শেষ করা সম্ভব। জয় মা তারা। জয় মা তারা। বলুন জয় মা তারা। অবশ্যই আগে মায়ের নাম দিয়ে শুরু করুন। জয় মা তারা। জয় মা তারা স্যার। বলুন কি জানতে চাইছেন? আমার নাম তিয়াজি আদিত্য। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1992, 15 সেপ্টেম্বর। 15/9/1992। টাইম হচ্ছে 12:58 দুপুরবেলা। 12:58। জন্মস্থান এনআরএস হসপিটাল, কলকাতা। প্রশ্ন হচ্ছে আমি আমার একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু জানতে চাই। শরীর স্বাস্থ্য নিয়ে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্মবারে আসি। প্রথমে মঙ্গলবার জন্মবার? হ্যাঁ।
আচ্ছা, এখানে আপনার দেখতে পাচ্ছি ধনু লগ্ন এবং রাশি হচ্ছে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। ধনু লগ্নের ওপর রাহু নিচস্থ অবস্থায় থাকাতে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা খারাপ যাবে। সপ্তম ভাবে নিচস্থ কেতু সহ মঙ্গল যুক্ত হওয়াতে সপ্তম ভাবটা কিছুটা ডিস্টারবেন্স হলো এবং সপ্তমপতি নবমে রবি যুক্ত হওয়াতে স্বামী সরকারি চাকরি করার সম্ভাবনা রয়েছে। তাই করে? না, করে না, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। সপ্তম ভাবটা আংশিক ভাবে পীড়িত হলো, ফলে একটুখানি সমস্যা। আচ্ছা, বৃহস্পতি দশম ভাবে রয়েছে, শুক্র নিচস্থ হওয়াতে এই জায়গাটা অষ্টমপতি চন্দ্র, সে পঞ্চম ভাবে। সন্তানাদি হয়েছে মা? হ্যাঁ স্যার, আমার একটা ছেলে আছে। ঠিক আছে, এখন দেখুন আপনার যে হেলথের সমস্যা বলছেন, ওভারঅল যদি বিচার করা যায় এইটার জন্য একটা বহিরাগত তন্ত্রক্রিয়া দ্বারা আপনার ক্ষতি করার একটা সম্ভাবনা রয়েছে। এমনি কিন্তু গ্রহগত কারণে লগ্নের ওপর নিচস্থ রাহু থাকাতে একটু ডিস্টারবেন্স হবে, কিন্তু ওভারঅল বিচার করলে দেখা গেল কিন্তু আপনার ওপর কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যালি কোন রকম ডিস্টারবেন্স এতখানি থাকবে না। তবে হ্যাঁ, মাথার যন্ত্রণা বা মাথার সমস্যা কিন্তু একটু আসতে পারে, এছাড়া কিন্তু খুব একটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি না। এবং আরেকটা সমস্যা আসতে পারে, সেটা হলো গিয়ে পায়ের দিকে কোনো ইনজুরি বা ইউট্রাসে কোনো সমস্যা একটা আসতে পারে বা কিডনির সমস্যা একটা আসতে পারে। এটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে, কিন্তু এর জন্য রোগের জন্য আশা করি ফোন করার খুব একটা প্রয়োজন নেই আমার যেটুকু ধারণা। কারণ এই সময় কিন্তু খুব যদি শরীর খারাপ হয় তাহলে আপনার উপর চালান ক্রিয়া করা আছে, কারণ চালান ক্রিয়াতে এইভাবে অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যাবে না, ওটা করতল মানে হাত দেখে বিচার করতে হবে। আমার যতদূর মনে হচ্ছে খুব যদি শরীর নিয়ে ট্রাভেল হয় তাহলে কিন্তু চালান ক্রিয়া করা আছে, তার জন্য আমার একটু যোগাযোগ করতে হবে তো কারোর সাথে। আমি বলছি না আমার সঙ্গে যোগাযোগ করতে, কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের সাথে যোগাযোগ করতে হবে, কারণ বিচারটা সঠিক দরকার, তবে কিন্তু রেমেডি হবে। এটা চালান ক্রিয়া করেই ক্ষতি করা হয়েছে। কেমন? একবার ভালো জ্যোতিষতান্ত্রিকে দেখিয়ে নিও। জয় মা তারা। আমি দর্শক বন্ধু সবাইকে সহযোগিতা করি, বলি না যে আমার কাছেই আসুন, আপনাদের যাকে পছন্দ যেরকম ধরনের গাইডলাইন দরকার আমি প্রয়োজনে দিয়ে দিই। আর কোনো ফোন নেব না এখন। আমার নিজস্ব বাসগৃহ গৃহ মন্দির উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের কাছে। প্রতি বুধবার আমাকে ব্যারাকপুরে পাবেন এবং প্রতি শুক্রবার পেয়ে যাবেন আমাকে হাওড়া ময়দানে। প্রতি অমাবস্যায় তারাপীঠ এবং অমাবস্যার আগের দিনও তারাপীঠ, আর প্রতি অমাবস্যার আগের দিন সকালবেলা পাবেন বর্ধমানে। আমার একাধিক চেম্বার নেই, দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। এই যে যজ্ঞে দেখতে পাচ্ছেন, আমি ধরে নিলাম যে লাস্ট কলার এনআরএস এ জন্মগ্রহণ যিনি বললেন মেয়েটি আদিত্য শ্রীমতী, ওনার ওপর যদি চালান ক্রিয়া হয় তাহলে চালান ক্রিয়া কিভাবে হয়, কখন চালান ক্রিয়া করতে হয়, কিভাবে চালান ক্রিয়া করতে হয়। চালান ক্রিয়া একাধিক রূপে হতে পারে, যোগ্য স্থানে হতে পারে, জব দ্বারা হতে পারে, দ্রব্য দ্বারা হতে পারে, শরীরের অঙ্গ দ্বারা হতে পারে। অর্থাৎ যে চালান করবেন তান্ত্রিক, সে তার নিজে রক্ত কাটবে, শরীর কাটে রক্ত বার করবে, তার উপর সেই ব্যক্তির নাম করে চালান ক্রিয়া করতে হবে, প্রসেস আছে। এবার কেউ যদি আপনাকে চালান ক্রিয়া করে, ধরে নিলাম শনি চালান করলো, হেলথ নিয়ে সমস্যা হবে, সব কাজে বাধা আসবে, শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, অলসতা প্রচুর পরিমাণ আসবে, একটার পর একটা রোগের সৃষ্টি হবে, ক্লান্তি ভাব তৈরি হবে। এই শনি চালানকে তোলার জন্য তার উপর আর একটা ক্রিয়া আছে, সেই চালানের যে ক্রিয়া হয়েছে অর্থাৎ কাটানের ওপর কাটান করতে হবে, তবে গিয়ে আপনি মুক্ত হবেন। এইটা হলো দূর থেকে চালান। আর কাছ থেকে চালান কি করে, অনেকে ঠাকুরের প্রসাদ বলে কিছু খাইয়ে দিল, আপনারা জানেন না ঠাকুরের প্রসাদ ভক্তি ভরে খেয়ে গেলেন, কিন্তু এই ওষুধ করা রয়েছে প্রসাদের মধ্যে, এবং প্রসাদের মধ্যে যদি ওষুধ করা থাকে, মনে করবেন আপেল, এর মধ্যে আবার কি করাবে, আরে ইনজেকশন দিয়ে ওষুধ ঢোকানো যায় আপেলের ভেতর, এগুলো বুঝতে হবে, এইভাবেই ওষুধ করা যায়। তাহলে ওষুধ করে দিলে আপনার শরীরে সেই অশুভ চালান কিন্তু ঢুকিয়ে দিল, তাকে যজ্ঞে বসিয়ে তাকে টেনে বার করে আনতে হবে। এবং 100% আমার কাছে যারা এসছেন প্রত্যেকটা ব্যক্তি উপকার পেয়েছেন। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মামুন মহাযজ্ঞ থাকে, আর প্রতি পূর্ণিমায় নিজস্ব বাসগৃহ গৃহ মন্দির উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের কাছে, সেখানে আমার যজ্ঞ থাকে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিনে আসবো লোকনাথ ব্রহ্মচারী পর্ব 5 নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।